আজকে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। বিষয়টা হচ্ছে এরকম যে রাইট মানে হচ্ছে সঠিক, ফর্ম হচ্ছে রূপ, প্রিপোজিশন অফ, অফ হচ্ছে এর, এবং ভার্ব, ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়ার সঠিক রূপ বা ক্রিয়াকে আমি ভার্বই বললাম, ভার্বের সঠিক রূপ। একটা সেন্টেন্সে আমরা দু ধরনের ভার্ব দেখে থাকি, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব। কেমন? তাহলে অক্সিলিয়ারি ভার্ব কোনগুলা? আমরা যে ভার্বগুলোকে অক্সিলিয়ারি নামে চিনি সেই ভার্বগুলো একটু দেখে নিই। অক্সিলিয়ারি ভার্ব নামে আমরা যে ভার্বগুলো চিনি সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে টু বি ভার্ব। প্রথম হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব হচ্ছে কোনগুলো? টু বি ভার্ব আমরা সাধারণত জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, এই ভার্বগুলোকে আমরা টু বি ভার্ব হিসাবে চিনি। কিন্তু এছাড়াও টু বি ভার্ব আছে। টু বি ভার্ব হচ্ছে কোনগুলো? এই যেমন শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, মানে মোডাল অক্সিলারির সাথে যখন বি যোগ হবে সেটা হচ্ছে টু বি ভার্ব। এই যে ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি। কেমন? এছাড়াও হ্যাভ এবং হ্যাভ হ্যাজ হ্যাডের সাথে যখন বিন যোগ হবে, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যখন বিন যোগ হবে সেটাও কিন্তু টু বি ভার্ব। তাহলে আমরা টু বি ভার্ব বলতে শুধুমাত্র এমজার ওয়াজয়ার পড়লে হবে না, আমাদেরকে মনে রাখতে হবে বি এবং বিন যুক্ত হলে সেটাও কি ভার্ব? টু বি ভার্ব। মানে বি এবং বিন যখন যুক্ত হবে সেটা টু বি ভার্ব হিসেবে গণ্য হবে। ঠিক আছে, যাই হোক, এরপরে যে ভার্বটা সেটা হচ্ছে টু ডু ভার্ব। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। কেমন? টু ডু ভার্ব হচ্ছে কোনগুলো? ডু, ডাজ এবং ডিড। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং মোডাল এবং সেমি মোডাল নামে ভার্ব আছে। আমরা মোডাল ভার্ব চিনি। মোডাল ভার্বগুলো হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। কেমন? এছাড়াও আমাদেরকে আরও কিছু ভার্ব আছে, যেমন যেগুলো থেকে আমরা সেমি মডাল বলছি, এই যে অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, মাস্ট, এবং এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এই ভার্বগুলো কিন্তু মোডাল অক্সিলারির মতোই কাজ করে, এবং যেহেতু এগুলো সরাসরি মডাল না, আমরা সেমি মডাল হিসেবে ইংলিশে চিনে থাকি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে ভার্বগুলা অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বগুলোকে আমরা আরও দুটি নামে চিনতে পারি বা আরও দুটি নামে ডাকতে পারি। একটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে অপারেটর। কেমন? আমরা হেল্পিং ভার্ব অথবা অপারেটর নামেও এই দুটো ভার্বকে ডাকতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা এই যে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এবং মোডাল অথবা সেমি মোডাল ভার্ব, এগুলাকে অবশ্যই একেবারে টানা মুখস্থ করে নিতে হবে, টোটালি মেমোরাইজ। টিএম মানে হচ্ছে টোটালি মেমোরাইজ অথবা টানা মুখস্থ। ঠিক আছে, একদম ছোটের আগে থাকতে হবে আমাদের। সেটা হচ্ছে যে কোনটা টু ডু ভার্ব, কোনটা টু বি ভার্ব, কোনটা টু হ্যাভ ভার্ব। কেমন? এছাড়া আমরা ভালো ইংলিশ গ্রামারে ভালো করতে পারবো না বা ভালো হবে না। কেমন? আচ্ছা, যাই হোক, আরেকটা প্রকারের ভার্ব হচ্ছে আমরা যাকে বলছি সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে থাকে। সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে মানে মেইন ভার্ব হিসেবে এই ৬টি প্রকারের সেন্টেন্স আমি লিখে রেখেছি, ৬টি প্রকারের থাকে। সেই ৬টি প্রকার হচ্ছে, প্রথমটাকে আমরা বলছি বেস ফর্ম। যেমন বেস ফর্ম যেটা, সেটাকে আমরা বি1 দ্বারা লিখে থাকি। মানে এখন আমরা পরবর্তীতে আলোচনায় আমরা বি1 লিখব, যেটা আসলে হচ্ছে ভার্বের বেস ফর্ম। কেমন? যেমন এই যে টিচ, ডু, ওয়াচ, এগুলাকে ভার্বের বেস ফর্ম বলা হয়। আমরা প্রত্যেকটা বইতে, প্রত্যেকটা গ্রামার বইতে ভার্বের 3টে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এগুলো পাবো। এবং আপনাদের সবাইকে একটু রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে যত বেশি পরিমাণে সম্ভব, ঠিক আছে, ভার্বের এই 3টে ফর্ম অবশ্যই জেনে নিতে হবে এবং অর্থসহ। ঠিক আছে, এরপর হচ্ছে ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন টিচের ফার্স্ট ফর্ম হচ্ছে টট, ডু এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, ওয়াচের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াচড। কেমন? এরপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ফার্স্ট পার্টিসিপল ফর্মকে আমরা লিখবো হচ্ছে বি3। আর এটা হচ্ছে যেমন টিচ, টট, টটি, ডু, ডিড, ডান, ডান হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এবং ওয়াচড ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, আরেকটা ফর্ম হিসেবে মেইন ভার্ব থাকে, সেটা হচ্ছে জিরান্ড, মানে ভার্বের শেষে আইএনজি যুক্ত থাকবে। এক্ষেত্রে ভার্বের বেস ফর্মের শেষে আইএনজি যুক্ত থাকবে, যেমন টিচ, টিচিং, ডু, ডুইং, তারপর ওয়াচ, ওয়াচিং। এবং ইনফিনিটিভ নামে আরেক প্রকারের ভার্ব, সেটা হচ্ছে আমরা ভার্ব 5 বলছি, যেটা যাকে, তা টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, যেমন টু টিচ, টু ডু, টু ওয়াচ। কেমন? আচ্ছা,
এবং সর্বশেষ আরেকটা, সেটা হচ্ছে এস ইএস অথবা আইইএস যুক্ত হবে ভার্বের শেষে, যাকে আমরা ভার্ব 6 বা নামেই লিখব B6। যেমন টিচের সামনে আমরা সরি টিচের টিচের সাথে ইএস যুক্ত হলো, ডু এর সাথে ডাস এবং ওয়াচের সাথে ইএস, কেমন? তাহলে ওয়াচেস, তাহলে টিচেস ডাস ওয়াচ, এটা হচ্ছে বাই B6, যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, মানে থার্ড পার্সনের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? থার্ড পার্সন প্রেজেন্ট ফর্ম নামে আমরা চিনব। যাই হোক, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে ভার্বের যে ফর্মগুলো আমি বললাম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, অর্থাৎ জিরান্ট ফর্ম, ইনফিনিটিভ ফর্ম এবং এস বা ইএস এবং আইইএস এবং অক্সিলারি ভার্ব যেগুলা, এই ভার্বগুলাকে একেবারে মুখস্থ করে নিতে হবে, সবগুলা ভার্বকে। কেমন? আশা করছি সবাই এই ব্যাপারে সচেতন হবেন এবং মুখস্থ করে নেবেন। কেমন? আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। পরবর্তী যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে এই যে ভার্বগুলো আমরা শিখলাম সেগুলোর ব্যবহারটা কোথায় কিভাবে করব। আচ্ছা, সেজন্য আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি একটু রুলস অনুসারে মানে 1 2 লিখেই করি, যাতে করে বুঝতে সুবিধা হয়। কেমন? প্রথম যে রুলসটা সেটা হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। টু বি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। এখন এই টু বি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি কখন হবে? সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস হলে। কোন ভয়েস হলে? অ্যাক্টিভ ভয়েস। নিশ্চয় ভয়েস সম্পর্কে জানা আছে। এখন আমি যদি জেনে না থাকেন তাহলে কি হবে? আচ্ছা বলছি, তাহলে সহজে বোঝার জন্য সেটা হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করলে। সাবজেক্ট যখন নিজে কাজ করে তখন সেটা সাবজেক্ট যখন নিজে কাজ করলে সাবজেক্ট যখন নিজে কাজ করবে সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। ক্লিয়ার? তাহলে অ্যাক্টিভ ভয়েস হলে টু বি ভার্বের পরে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। আর অ্যাক্টিভ ভয়েসে সেটা বুঝবো কিভাবে? সেটা হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করবে। আচ্ছা, টু বি ভার্বের পরে আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে টু বি ভার্বের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। টু বি ভার্বের পরে কি হয়? ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এই ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হয় কখন? সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস হলে। প্যাসিভ ভয়েস হলে মানে সাবজেক্ট অলস থাকলে। সাবজেক্ট যখন অলস থাকে তখন প্যাসিভ ভয়েস হয়। কেমন? আমরা একটু এক্সাম্পল নিয়ে ক্লিয়ার হচ্ছে। এক্সাম্পল দিয়ে, যেমন রুমা ইজ ওয়াচিং ফুটবল, বা টিভি লেখে আমি টেলিভিশন। রুমা ইজ ওয়াচিং, যেমন এই যে রুমা দেখার কাজটা কে করছে? দেখার কাজটা রুমা নিজেই করছে, সেজন্য এখানে ভার্বের শেষে আইএনজি, মানে এটা কন্টিনিউয়াস ফর্ম। ওকে, আবার আমি যদি বলি ইংলিশ ইজ স্পোকেন। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন ইংলিশ কি নিজে বলে? না, ইংলিশ নিজে বলে না, ইংলিশ মানুষ বলে। আর মানুষ যেহেতু ইংলিশ বলে, সাবজেক্ট এখানে অলস, সাবজেক্ট কাজ করছে না, তাহলে এটা প্যাসিভ ভয়েস। এবং প্যাসিভ ভয়েস হলে ভার্বের শেষে, প্যাসিভ ভয়েস হলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে টু বি ভার্বের পরে টোটাল 2টি ঘটনা ঘটে। একটা হচ্ছে টু বি ভার্বের পরে ভার্বের শেষে আইএনজি হয়, যেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস হলে, এবং এক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস আমরা বুঝবো কিভাবে? সাবজেক্ট নিজে কাজ করবে। আর টু বি ভার্বের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে প্যাসিভ ভয়েস হলে, এক্ষেত্রে সাবজেক্ট অলস থাকবে, মানে সাবজেক্ট নিজে কাজ করবে না, অন্যকে দিয়ে করিয়ে নেবে। ঠিক আছে? তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। এখন কথা হচ্ছে, আমরা হয়তো ভাবতে পারি এখানে তো এম ইজ আর ওয়াজ এর কথা গেল, কিন্তু শ্যাল, উইল বা হ্যাভ বিন, হ্যাজ বিন হলে তখন কি হবে? তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং অ্যাক্টিভ ভয়েস হলে যেমন ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে কিন্তু
ভার্বের শেষে আইএনজি যোগ হয়। যেমন আমি লিখতে পারি রুনা উইল বি রিডিং ক্লাস 10। রুনা ক্লাস 10-এ পড়বে, ক্লাস 10-এ পড়তে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এই যে পড়তে থাকা, এটা কিন্তু উইল বি, এটা কিন্তু টু বি ভার্ব। এটা আর কি, মানে মডেল অক্সিলারি ভার্ব না। যখন বি যুক্ত হয়েছে, উইলের সাথে যখন বি যুক্ত হবে, তখন কিন্তু সেটা টু বি ভার্বই হয়ে যাবে। কেমন? তাহলে আবার যদি আমি বলি, যেমন সুগার সুগার শুড বি ইম্পোর্টেড। সুগার শুড বি ইম্পোর্টেড। এই যে সুগারটা তাহলে আমদানি করবে কে? গভর্নমেন্ট অথবা অথরিটি অথবা ইম্পোর্টার। ঠিক আছে? তাহলে এই যে শুড বি এর পরে ভার্বের ফার্স্ট পার্ট, মানে সুগার তো নিজে নিজে আমদানি হবে না। ঠিক আছে? সুগার যেহেতু নিজে নিজে আমদানি হবে না, সুতরাং এটা প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? তাহলে আমরা টু বি ভার্বের পরে দুটো জিনিস শিখলাম। টু বি ভার্বের পরে ভার্বের দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে ভার্বের শেষে আইএনজি যদি সেটা অ্যাক্টিভ ভয়েস হয়, এবং টু বি ভার্বের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম যদি সেটা প্যাসিভ ভয়েস হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা নাম্বার 3-তে। নাম্বার 3 হচ্ছে 3 নাম্বার যে জিনিস, সেটা হচ্ছে টু ডু ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম। টু ডু ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম। নিশ্চয় মনে আছে টু ডু ভার্ব কোনগুলা? ডু, ডাজ, ডিড হচ্ছে টু ডু ভার্ব। যেমন আমরা বলতে পারি হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ডিড ইউ ডু। ঠিক আছে? এই ডিড হচ্ছে টু ডু ভার্ব এবং এরপরে ভার্বের বেস ফর্ম। অথবা আমরা বলতে পারি রুনা রুনা ডিড নট গো টু স্কুল। ঠিক আছে? তাহলে এই যে এক্ষেত্রেও ঠিক ডিডটা হচ্ছে টু ডু ভার্ব এবং কি গোটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এবং আশা করি এই জিনিসটা বোঝা যাবে সহজেই। ডু এবং ডাজ যদি থাকে, বা শি ডাজ নট প্লে ক্রিকেট। কেমন? তাহলে ডাজের পরে ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার? তাহলে টু ডু ভার্বের পরে সবসময় ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। আচ্ছা, এরপর নাম্বার 4, যেমন টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। এটা আমরা জানি টু হ্যাভ ভার্ব সাধারণত পারফেক্ট টেন্স, এবং পারফেক্ট টেন্সে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়। যেমন আই হ্যাভ I have already done my work. ঠিক আছে? তাহলে I have already, already এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। ঠিক আছে? অলরেডি এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে। টু হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। নাম্বার 5 হচ্ছে মোরাল অক্সিলিয়ারি বা সেমি মডেল, আমরা যেটাই বলি। মডেল অক্সিলিয়ারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম। মডেল অক্সিলিয়ারির পরে সবসময় কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। যেমন উই হ্যাভ টু রিড অ্যাটেন্টিভলি। ঠিক আছে? তাহলে হ্যাভ টু কিন্তু মডেল, সেমি মডেল রিড হবে। উই শুড ফলো দ্য রুলস। এই যে শুডের পরে ভার্বের বেস ফর্ম হলো। শুডের পরে ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার? তাহলে আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। আমরা যে 5টা রুলস পড়লাম, সেই 5টা রুলস একটু মনে মনে স্মরণ করি এবং বোঝার চেষ্টা করি। আমার মনে হয় না খুব বেশি কঠিন কোনো কিছু, সব স্টুডেন্টই বোঝার কথা এবং পারার কথা। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে নাম্বার 6, টু এর পরে ভার্বের বেস ফর্ম। ইনফিনিটিভ টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম। যেমন আই লাইক, আই যেমন আই ডিসাইডেড
টু গো টু কক্সেস বাজার। ঠিক আছে, তাহলে এই যে টু এর পরে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, মানে ইনফিনিটিভের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। নাম্বার 7 হচ্ছে অন্য প্রিপোজিশন। আমরা জানি টুটা একটা প্রিপোজিশন এবং অন্য প্রিপোজিশন যেগুলো আছে, অন্য প্রিপোজিশন এর পরে সবসময় ভার্বের শেষে আইএনজি হবে। অন্য প্রিপোজিশনের পরে ভার্বের শেষে কি হবে? আইএনজি হবে। ঠিক আছে, যেমন উই আর ওয়ার্কিং হার্ড ফর কি? ফর গেটিং সাকসেস। ঠিক আছে, তাহলে এই যে ফর প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। কেমন? এখন কিছু ব্যতিক্রম আছে, সে ব্যতিক্রমগুলো কি বা ব্যতিক্রমগুলো কেমন সেই জিনিসটা আমরা দেখি। নাম্বার 8, ব্যতিক্রমগুলো কি আমরা একটু দেখি। ব্যতিক্রমগুলো হচ্ছে যেমন এক নাম্বার হচ্ছে উইথ এ ভিউ টু, with a view to be used to look forward to be supposed to adhere to addicted to। প্রিপোজিশন টু থাকার পরেও, মানে আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু না, এখানে এই ফ্রেজগুলো বা এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর পরে সবসময় ভার্বের শেষে আইএনজি যোগ হবে। ঠিক আছে, তাহলে এই ফ্রেজগুলো একটু মুখস্থ করে নিতে হবে। এখানে আমরা একটা এক্সাম্পল দিই, যেমন আমি একটা এক্সাম্পল লিখতে পারি এরকম, আই অ্যাম ইউজড টু টিচিং অনলাইন। ঠিক আছে, টিচিং অনলাইন। যেমন হি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং হিজ ফ্রেন্ড। ঠিক আছে, তাহলে এই যে মিটিং, টিচিং, হ্যাঁ, এগুলো হচ্ছে সবসময় কি হবে? ভার্বের শেষে আইএনজি যোগ হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে আরও বাকি বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।